এক সংখ্যক পুলিশ অফিসার এর মধ্যে ইনভলভ রয়েছে। এটা কিন্তু আজকে বলে দেওয়া হয়েছে যে তোমরা চুপচাপ থাকবে, ভেঙে চুরমার করে দেওয়ার পর পরে নেকা কান্না। যে ছেলেটাকে, যে সঞ্জয়কে যে ধরেছে, আচ্ছা তার বডিতে কোনো আজকে আঘাতের চিহ্ন, ব্লাড চিহ্ন? আজকে পুলিশ কমিশনার দাবি করেছেন যে তারা সমস্ত তদন্ত ঠিক পথেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং কোনো সাক্ষ্য প্রমাণ নষ্ট করার কোনো রকম চেষ্টা করা হয়নি। আবার শুনলাম কালকে তার ওয়াইফকে 14 দিন বাচ্চা আছে, তাকে পর্যন্ত লাথি মেরেছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। গতকাল মাঝরাত্রে, স্বাধীনতা দিবসের মধ্যরাত্রে, আমরা একটি ঐতিহাসিক বিক্ষোভ আন্দোলনের সাক্ষী থাকলাম। আরজি কর তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর বিচার চেয়ে এবং নারীদের যাতে আর কোনো রকম নির্যাতনের শিকার না হতে হয় সেই দাবি জানিয়ে হাজার হাজার মহিলা, শুধু কলকাতা শহরে নয়, সারা পশ্চিমবাংলায় নয়, গোটা দেশে, এমনকি দেশের বাইরের বহু জায়গাতেও রাস্তায় নামলেন। তাদের হাতে, কারোর হাতে মোমবাতি, কারোর হাতে প্লাকার্ড, কারোর হাতে জ্বলন্ত মশাল। এই আন্দোলনের সঙ্গে ছিলেন অনেক বৃদ্ধ অশক্ত মহিলাও, যাদের দেখলে সত্যিই মনে হচ্ছিল যে জনরোষ কতটা প্রবল হলে এই রকম মহিলারা তারা রাস্তায় নেমে পড়তে পারে। কিন্তু কালকের ঘটনাটা, এই বিক্ষোভটা শুধু তো আরজি করের এই একটি ঘটনার প্রেক্ষিতে হয়নি। একের পর এক নির্যাতনের ঘটনা, নারী নির্যাতনের পরে নানা রকম অসংবেদনশীল কথাবার্তা, নানা রকম ধোঁয়াশায় ভরা তদন্ত, এবং অনেক সময় যেমন কামদুনি কাণ্ডের পরে, তদন্তের পরেও তা সেই তদন্ত প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠে যাওয়া এবং দোষীরা বেকসুর প্রায় খালাস পেয়ে যাওয়া হয়েছে। এই সমস্ত নানা বিষয় এবং মানুষের প্রত্যেক দিনের যে নিত্যদিনের অভিজ্ঞতা, কোথাও দাদাগিরি, তোলাবাজি, রাস্তাঘাটে মহিলাদের প্রতি অসম্মানসূচক কথাবার্তা বলা, সব মিলিয়ে এই জনরোষটা কিন্তু তৈরি হয়েছে। এবং যখন এই আন্দোলন হচ্ছে, তখন সেই আরজি কর হাসপাতাল, সেখানে মাঝরাত্রিরে টানা 40 মিনিট ধরে একদল দুষ্কৃতী লোহার রড, লাঠি, হাতুড়ি নিয়ে তাণ্ডব চালানো। প্রথমে তারা আন্দোলনরত জুনিয়র ডাক্তার, তাদের যে মঞ্চ, সেখানে ভাঙচুর করলো। তারপরে তারা হাসপাতালের মধ্যে ঢুকে পড়ে ভাঙচুর করলো, তাণ্ডব চালালো ইমার্জেন্সি রুম, জীবনদায়ী ওষুধের ঘর, সমস্ত তছনছ করলো। এরকম ঘটনা ভাবা যায়? পুলিশ ক্যাম্প ভাঙচুর হলো। পুলিশ কার্যত প্রথমে অসহায় দর্শক হয়ে দেখছিল, তারপরে তাদের যখন মারধর করা হলো তখন তারা পালিয়ে গেল, কেউ আশ্রয় নিল শৌচাগারে। চিকিৎসক এবং অচিকিৎসক কর্মীরা প্রাণ ভয় ছোটাছুটি করতে লাগলেন, তাদের বাঁচানোর কেউ ছিল না, তারা পালিয়ে গেলেন। পুলিশও কার্যত সেখান থেকে চম্পট দিল। এইরকম একটা অরাজক অবস্থা দেখতে হলো কালকে কলকাতার একটি সুপার স্পেশালিটি হাসপাতালে। শুধু মন্দির মসজিদ যারা ভাঙে তাদের চেয়ে এই হাসপাতাল, যেখানে মানুষের জীবন বাঁচানো হয় ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে, সেখানে কালকে যেভাবে জীবনদায়ী ওষুধ, জীবনদায়ী যন্ত্রপাতি এবং হাসপাতালে যেভাবে ভাঙচুর করা হলো, তা তো কোনো অংশে কম নয়। এই অপরাধের কোনো সাজা হবে না? আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, অবিলম্বে এই সমস্ত দুষ্কৃতীদের চিহ্নিত করে, তাদের গ্রেপ্তার করে, তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে তারা কোনোদিন আর হাসপাতালে ঢুকে এই কাজ করার কোনো সাহস না পায়। এই ঘটনার পরে পুলিশ ঘটনাস্থলে যখন পুলিশ কমিশনার গেলেন, তিনি ঘটনার দায় আবার চাপিয়ে দিলেন মিডিয়ার উপরে। Because of this malicious media campaign, Calcutta police has lost the trust of the people. Because of this, whether it is a social media and this. আজকে আমাদের এই খোলা আড্ডা অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন
প্রাক্তন পুলিশ অফিসার অরিন্দম আচার্য। অরিন্দম দা, প্রথমেই আমাদের সমস্ত দর্শকের পক্ষ থেকে আপনাকে স্বাগত। অরিন্দম দাকে আপনারা আগেও দেখেছেন, আর্জি করের যে সবথেকে ভয়াবহ দুঃখজনক সেই ঘটনাটির তিনি বিশ্লেষণ করেছিলেন। অনেক লোক আপনারা দেখেছিলেন সেটা অনুষ্ঠানটা, যারা দেখেননি তারা সেই অনুষ্ঠানটি দেখে নেবেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে অরিন্দম দার কাছে জানতে চাইব সেটা হচ্ছে যে গতকাল মাঝরাত্রিরে, মানে আজকে ভোর রাত্রিরে যে ঘটনাটি হলো, যে তাণ্ডব চলল আরজি কর হাসপাতালে, যা গোটা বিশ্বের কাছে আমাদের মাথা হেঁট আরেকবার করে দিল। সেইটা কিভাবে বিশ্লেষণ করছেন অরিন্দম দা? আপনি কিভাবে দেখছেন এই ঘটনাটা? দেখুন সুব্রত বাবু, গতকালকে রাত্রেবেলা আমি প্রায় ভোর 4:30 পর্যন্ত আমি অবজার্ভ ছিলাম। আজকে সকালবেলা দিল্লি থেকে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের যে নতুন আইনটা হয়েছে সেই আইনটা ভারতীয় নাগরিক সুরক্ষা, এটা নিয়ে খুব প্রচার হচ্ছে। নতুন আইন 1/7 থেকে শুরু হয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা। আপনি বলুন আজকে যে ভারতীয় নাগরিক সুরক্ষা যদি দিয়ে শুরু হয়, আরেকটা যে আজকে এইচবি বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন জায়গা থেকে যে মিছিলটা গিয়েছিল, আমি কালকে না সেই মিছিলে যাইনি, কিন্তু পাশ থেকে দাঁড়িয়ে আমি কতগুলো নারীর একটি গান শুনছিলাম, যে জননী গো লহ তুলে বক্ষে শান্তন বাস, কেহ তুলে চক্ষে কাঁদিছে তব চরণ তলে 300 কোটি নর নারী গো। আপনি আমাকে বলুন, এই 300 মানে এই যে আজকে অতুল প্রসাদ সেন তখন মানে 30 কোটি কথা বলছে। আজকে আমার বোন, শুনুন, আমার বোন আমেরিকায় থাকে, নিউ জার্সিতে, নিকোল উইলিয়ামস আজকে লন্ডনে থাকে, তারা বলছে আমরা মিছিল নিয়ে বেরিয়ে গেছি। জাকার্তা দেখুন, ইন্দোনেশিয়া দেখুন, মুসলিম দেশ ইন্দোনেশিয়া দেখুন, আজকে কোটি কোটি মানুষ আজকে তীব্র প্রতিবাদ করছে। আমি জানি না সুব্রত বাবু, আপনি বাংলাদেশ থেকে সংহতি জানানো হয়েছে, বাংলাদেশের ছাত্র এবং অনেকে তারা আজকে হাইকোর্ট যখন বলছে সিবিআই তদন্ত করে, তারপরে আজকে যে ঘটনাটা কালকে আরজি করে গিয়েছে, আচ্ছা আইবি ডিআইবি একটা ইউনিট আছে, আপনি জানেন আইবি ডিআইবি একটা ইউনিট আছে। এই যে অ্যাসেম্বলিটা হয়েছে, অ্যাসেম্বলিটা বিভিন্ন জায়গা থেকে হয়েছে। আচ্ছা তারা কি করছিল? তারা কেন আজকে লালবাজারকে টাইম খবর দেয়নি? লোকাল পুলিশ স্টেশন কি করছিল? তাহলে এত মাস একটা ঢুকলো কি করে? কারণ জানেন, কারণটা হচ্ছে গিয়ে যে এই যে সাধারণ মানুষের যে আজকে সমবেদনা সারা পৃথিবী জুড়ে, এইটাকে সাধারণ মানুষের কাছে আজকে ভুল একটা বার্তা দিচ্ছে যে যারা আজকে এই আন্দোলনটা করছে, এই আন্দোলনটা কত ঘৃণ্য, কত চক্রান্ত। আজকে সিবিআই কে পর্যন্ত তারা ঘৃণ্য ভাবে আজকে যাতে তদন্তটা না করে, তারা ক্রুজ এন্ড ক্লোজ গুলো যাতে নষ্ট করে দিতে পারে, তা নয় তো ওখানে কেন করতে গেল? ওখানে ডাক্তাররা করবে। আজকে যারা যে ছেলেগুলো বলছে, আপনি দেখেছেন ছেলেগুলোর কথাবার্তা, খালি আপনি দেখুন যে তারা কিভাবে ভাষাটা ইউজ করছে। আপনি জানেন তো, ডাকাতিতে যারা ডাকাতি করে, আমরা জিজ্ঞাসা করি কি ভাষা কথা বলেছিল, হিন্দিতে বলছিল না আজকে বিভিন্ন টানে আছে এই সমস্ত। আজকে কালকে যে আমি রাত্রেবেলা তখন 2:30-3টে বাজে আমি দেখছিলাম তাদের ভাষা, তাদের মোড অফ টকিং, এন্ট্রি, তাদের রাইটার্স বুক, এটা হচ্ছে গিয়ে কনস্পিরেসি করে, কনাইভেন্স করে এক সংখ্যক পুলিশ অফিসারের মধ্যে ইনভলভ রয়েছে। কারণ পুলিশ কখনই কান্ট বি রুলড আউট, যে পুলিশের একটা বিরাট ভূমিকা আছে। পুলিশ আজকে কিন্তু আইবি আছে, ডিআইবি আছে, আপনি জানেন, তারা আজকে ইনস্ট্যান্টলি কিন্তু খবর দিয়ে আটকাতে পারতো, কিন্তু দেয়নি। কারণ এই আন্দোলনটা এমন ভাবে বার্নিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল নয়, ইন্ডিয়া নয়, হোল ওয়ার্ল্ড। এইটাকে আজকে সুইচ ওভার করে সাধারণ মানুষের কাছে, বিশ্ববাসীর কাছে বোঝাতে যাচ্ছে যে এই ডাক্তাররা আজকে কত ঘৃণ্য চক্রান্ত করে এই সমস্ত গুলো করছে। সুব্রত বাবু, ডাক্তাররা কখন এই জিনিস করতে পারে না, যেখানে বসেছে সেগুলো ভেঙে দিচ্ছে। আজকে যে ইমার্জেন্সি গেট ভেঙে দিচ্ছে, ওখানে ঢুকে যাচ্ছে। আমার মনে হচ্ছে সাধারণ মানুষের সাথে আজকে যার কথা বলেছি, আজকে আমি 3টে প্রোগ্রামে গিয়েছিলাম, দেখুন বিধ্বস্ত অবস্থা। আজকে 78তম একটা আজকে স্বাধীনতা দিবস মানুষ আজকে উদযাপিত করছে, কিন্তু সব জায়গাতে যত জায়গায় অনুষ্ঠান হচ্ছে, যত জায়গায় আজকে জিলিপি খাওয়ানো হচ্ছে, লজেন্স খাওয়ানো হচ্ছে, দেখুন সবার কাছে একটা বক্তব্য যে ভারতীয় নারীদের আজকে কোন জায়গায় পৌঁছে গেছে। মানুষ কি তাহলে বিচার পাবে না? মানুষ কোথায় যাবে? এবং আমি আপনাকে আবার বলছি, তৃণমূল যারা করে তাদের ওয়াইফরা পর্যন্ত বেরিয়ে গেছে।
সুদেন্দু শিকর যা আজকে বক্তব্যটা রেখেছে, দেখুন সেটা কালকে আমরা দেখেছি, আপনি ঠিকই বলেছেন, কালকে এটা উনি নেতাজিকে নিয়ে অনেক বক্তব্য রাখেন। আপনি আরো একজনকে দেখুন, আমি নাম বলতে চাচ্ছি না, উনিও দেখুন আজকে কিভাবে বক্তব্য রেখেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এইভাবে মানুষের যদি যে মানসিকতাটা যাদের যাদের আজকে বাস করছে চতুর্দিকে, কিভাবে তদন্তগুলো নষ্ট করে হাইকোর্ট বলার পরেও ওখানে পুলিশ পোস্টিং আছে, প্লেস অফ অফেন্স ওখানে ভাঙচুর হয়ে যাচ্ছে। ওখানে নাকি আজকে রিভলিউশন, আজকে নতুন নাকি কি সমস্ত ওয়াল ফল গুলো আগে করলো না, এখন করছে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে টোটালি ইন্টেলিজেন্স ফেলিউর নয়, এটা কিন্তু আজকে বলে দেওয়া হয়েছে যে তোমরা চুপচাপ থাকবে, ভেঙে চুরমার করে দেওয়ার পর পরের না কাকান রাখবে। আমি মনে করে থাকি যে এই যে কনস্পিরেসি করে জিনিসটা করেছে, এটা কিন্তু সিবিআই যে তদন্তটা শুরু করেছে। আপনি আমাকে বলুন, যে ছেলেটাকে যে সঞ্জয়কে যে ধরেছে, আচ্ছা তার বডিতে কোনো আজকে আঘাতের চিহ্ন, ব্লাড চিহ্ন, সে আজকে হোয়েদার হি ইজ ক্যাপেবল টু কজ ইন্টারকোর্স অর নট, এই মেডিকেল গুলো করানো হয়েছে। আচ্ছা, আরো একটা বলুন, ডেথ ক্লাসটা পর্যন্ত করেছে কিনা আমি জানি না। আপনি আমাকে বলুন, যে ছেলেটিকে আজকে ধরেছে তার শরীরে মার্কস অফ ইনজুরি আছে কিনা, এগুলো তদন্তের সম্পর্কে আমি জানি না করেছে কিনা। সমালোচনা হচ্ছে এগুলো নাকি করেনি। যদি না করে থাকে আপনি আমাকে বলুন যে সিবিআই খুব তদন্ত শুরু করে দিয়েছে, যেটি কালকে আপনি জানেন 53 সিআরপিসি তে নিয়ম হচ্ছে আপনার অ্যারেস্টিং মেডিকেল করানো। আমরা ইতিহাস জানি যে আপনি কাকুর ইতিহাস দেখুন, আজকে অনুব্রত ইতিহাস দেখুন, কি কাণ্ড করা পরে আজকে ওই জোকাতে নিয়ে যাচ্ছে সেন্ট্রালে যেটা রয়েছে সেখানে। আমি জানি না সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট ওখানে কি মেডিকেল করাতে পারবে কিনা, আমি জানি না, করাতে পারলে ভালো। কিন্তু যা ঘটনা একের পর এক হচ্ছে, সেটা হচ্ছে কি এভিডেন্স গুলোকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত চলছে। জলটা কিন্তু অরিন্দম, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। আজকে পুলিশ কমিশনার, আমি আপনাকে ইন্টারাপ্ট করছি একটু, আপনার শুনতে বোধহয় অসুবিধা হচ্ছে। আজকে পুলিশ কমিশনার দাবি করেছেন যে তারা সমস্ত তদন্ত ঠিক পথেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং কোনো সাক্ষ্য প্রমাণ নষ্ট করার কোনো রকম চেষ্টা করা হয়নি। না দেখুন, পুলিশ কমিশনার, জয়েন্ট কমিশনার সিট গঠন করেছে, তারা আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি অভিজ্ঞ। কিন্তু আমরা দেখব বিচারক কি চিন্তা ভাবনা নিয়েছে। গতকাল পর্যন্ত যে সিডিটা গেছে, তাহলে হাইকোর্টে কথা বলেছে কেন যে সিডিতে কিছুই নেই? আপনি দেখুন, আমি মিথ্যা কথা তো বলছি না। হাইকোর্টের যে চিফ জাস্টিস যে আজকে ভার্ডিক্ট বা রুলসটা দিয়েছে, তাতে বলছে কেস ডগারে কিচ্ছু নেই। তাহলে উনি এটা দিয়েছেন কেন? আচ্ছা, আগামী দিনে প্রমাণ হবে যে গতকাল পর্যন্ত ক্যালকাটা পুলিশ ইনভেস্টিগেশন টিম কতটা কি করেছে। করলে স্যালুট জানেন, খুব ভালো, টু নো দ্য ট্রুথ। আর যদি না হয় তাহলে আজকে তাহলে যে কথাটা বলছে সেটা জনগণ জেনে যাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সোজা কথা, যে হাইকোর্ট যখন সিবিআই কে দিল, তারপরে ওই যেখানে নাকি ঘটনাটা ঘটেছে সেখানে আজকে নতুন করে ওয়াল ভাঙার দরকার পড়তেছে। আপনি জানেন একটা জিনিস বলে, ওটা বোধহয় পাশে করা হচ্ছে, ওরা বলছে পাশে দাবি করা হচ্ছে। আমি বলছি সমালোচনা হচ্ছে, আমি তো যাইনি, আমি তো ওখানে যাইনি। না, আমি 4 বছর ধরে পড়ে আছে। আজকে পুলিশ কমিশনার একটা টুইট করেছেন, কলকাতা পুলিশ কমিশনার টুইট করেছেন যে ওই যে প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে অকুস্থল, সেখানে বোধহয় ভাঙচুর করা হয়েছে। তিনি বলেছেন যে এরকম কিচ্ছু হয়নি, অকুস্থল ঠিকই আছে গতকালের ঘটনা। খুব ভালো কথা, খুব ভালো কথা। দেখুন, একজন পুলিশ কমিশনার, আপনি ভাবুন, একজন পুলিশ কমিশনার যদি এই বক্তব্য রাখে, তার তো সারবস্তু আছে। অবশ্যই তার কথা তো গুরুত্ব আছে, তার কথা। আমরা তো খুশি হব যে ক্যালকাটা পুলিশে এমন একজন, আমরা তো সেটাই চাই, আমরা তো সমস্ত আপামর জনসাধারণ চাই সেটা। কিন্তু আপনি আমাকে শুধু এই কথাটা বলুন, তদন্ত যদি ঠিক মতো হয়, তাহলে আজকে সিবিআই কে আজকে হাইকোর্ট যে রিমার্কস, 4টে রিমার্কস, যার মধ্যে আমি সেদিনও বলেছি, আবার বলছি যে ইমিডিয়েট করতে হবে, কারণ দেয়ার ইজ এ পসিবিলিটি মিসিং অফ ক্লুজ এন্ড ট্রেস, যে এখানে বলছে যে এভিডেন্স গুলো নষ্ট হয়ে যেতে পারে। আরেকটা যেটা বলেছে সেটা হচ্ছে কি, যে কমপ্লেনটা সুমোটো হলো না কেন আজকে এতদিন পরে হচ্ছে। এই যে পয়েন্ট গুলো করেছে, তাহলে হাইকোর্ট তো আফটার পেরিউজিং দ্য সিটি আজকে এই কথাটা বলেছে। আপনাকে মনে রাখতে হবে যে হাইকোর্টের চিফ জাস্টিস এবং অ্যালং উইথ আর ডিভিশন বেঞ্চ আজকে সমস্ত অবজারভেশন করার পরে আজকে সিবিআই কে দিয়েছে। এটা তো আজকে লার্জার কোর্ট বা সুপ্রিম কোর্ট গেলে যদি উনি মোটিভেটেডলি করে থাকে, এবং আদালতের তত্ত্বাবধানে তদন্ত হচ্ছে। হ্যাঁ, এবং না, আমি কালকে সেদিনও বলেছি যে যদি আজকে সিবিআই কে দিয়েছে আদালতের তত্ত্বাবধান, আপনি সন্দেশখালী ঘটনাটাও জানেন, যখন আজকে সন্দেশখালীতে এই ঘটনা হয়েছিল 1/5 বোধহয় 5/1 ঘটনা, কত মারাত্মক ঘটনা, হাইকোর্টে অর্ডারে গেছে, তাও তাদের অ্যাসল্ট করা হচ্ছে। অতএব এই ক্ষেত্রে আমি মনে করি গতকালকে আজকে
আরজিকর হসপিটালে যে একমাত্র আমার মনে হচ্ছে কনসিস্টিং 2 থেকে 300 ছেলে যে মুডে, যে ভাবা, তাদের মুভমেন্ট, সিগনিফিকেন্স, তাদের মোড অফ টকিং এবং তারা যে হস্টাইল অ্যাটিটিউড নিয়ে কথাগুলো বলেছে ইন ফেভার অফ ডক্টর। আচ্ছা, আমরা কি অত বোকা? ইন ফেভার অফ ডক্টর, ডক্টর নেই, কেউ নেই, কতগুলো ছেলে ওখানে গিয়ে রংবাজি করে ঘর ফর ভেঙে দিল, ইমার্জেন্সিতে ঢোকার ক্ষমতা নেই, ইমার্জেন্সিতে ঢুকে গেল। আর ওখানে আমি যদি শুক্রবার যাই, মিনিমাম 100, 200, 300 পুলিশ ছিল। তারা আমি ঢুকছি আমাকে আটকে দিচ্ছে। আমি যখন বললাম ভাই আমার ইমার্জেন্সিতে একজন পেশেন্ট আছে, মিথ্যা কথা বলেছি, ইট ইজ হোয়াট লাইস, আমাকে তখন ঢুকতে দিয়েছে, আমি একটা কার্ড দেখিয়েছি, ঢুকতে দিয়েছি। কিন্তু এতগুলো লোক একসাথে কি করে ঢুকতে পারলো আপনি আমাকে বলুন? চতুর্দিকে আপনি যদি নিজে যান দেখবেন সমস্ত জায়গা দরজাগুলো বন্ধ করে দিয়েছে, টোটাল জায়গা। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে আপনার পুলিশি অভিজ্ঞতার নিরিখে আপনি যে কথাগুলো বললেন যে তাদের কথার ভঙ্গি, তাদের ইয়ে থেকে আপনার একটা ধারণা হয়েছে এদের সম্পর্কে। আপনার সেই ধারণাটা একটু যদি স্পষ্ট করেন, এরা কারা হতে পারে? এই মানুষগুলো কারা যারা এখানে কালকে তাণ্ডব চালালো? তারা তো সুস্থ মস্তিষ্কের মানুষ না, সাধারণ মানুষ না, যারা হাসপাতালের এরকম জীবনদায়ী ওষুধ, ভেন্টিলেটর ভাঙতে পারে। এই যে আপনি যে কথাটা বললেন, আমি সাধারণ মানুষের সাথে আজকে কথা বলেছি, তারা বলছে যে ভোটের সময় যে ছেলেগুলো আজকে রংবাজি করে, আপনি দেখবেন ওয়েস্ট বেঙ্গলে আজকে স্ট্যাটাস অফ দ্য পার্সন হু হ্যাভ বিন টেকেন চার্জ অফ রেসপেক্টিভ এরিয়াস, তারা কারা, হোয়াট ইজ দ্য স্ট্যাটাস দেয়ার। আপনি সমস্ত জায়গায় দেখুন যারা আজকে কন্ট্রোল করছে তারা কারা। এই যে ছেলেগুলো যারা করছে, মানুষ বলছে এই ছেলেগুলো হচ্ছে কিছু বিবেকহীন রাজনৈতিক নেতার আজকে পরিকল্পনা করে এগুলো পাঠিয়েছে, যাতে সাধারণ মানুষের মাইন্ডটা চেঞ্জ হয়ে যায়। যে দেখো আজকে হসপিটালে যে ডাক্তারগুলো আজকে যে বলছে আর দাবি করছে, এই দাবি, এই ঘৃণ্য চক্রান্ত, এরা আজকে হসপিটাল ভাঙছে, এরা আজকে ইমার্জেন্সি গেট ভাঙছে, এরা আজকে সরকারি সম্পত্তি ভাঙছে এবং ডাক্তারদের এগেইনস্টে হয়তো একটা কেস করে দিতে পারে। আজকে আপনি আমাকে বলুন, তাহলে তো ঢুকলো কি করে? আমি তো আজকে 2 দিন ধরে গেলাম আরজিকর হসপিটালে, 2 দিন গেলাম, তাহলে আপনি বলুন চতুর্দিকে সমস্ত গেট বন্ধ করে দিয়েছে এবং প্রত্যেকটা গেটে প্রচুর পুলিশ ঢাল ফাল নিয়ে দাঁড়িয়ে আছে, মেইন গেট দিয়ে আপনি ঢুকতেই পারবেন না। তাহলে এতগুলো ছেলে এট এ টাইম, ঠিক যখন অনুষ্ঠান শুরু হয়েছে রাত 12টার পর থেকে, এতগুলো এট এ টাইম ঢুকলো কি করে? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি যে পুলিশ ইজিলি বের করতে পারে 5-6টাকে যদি জিজ্ঞাসা করে, ওই যে আপনি বলুন সঞ্জয়কে জিজ্ঞাসা করে বলে দিয়েছে, 7টাতে বলে দিয়েছে যে আমাকে ফাঁসি দাও। পুলিশ একটা টুইট করেছে যাতে লাল রঙের গোল করে কিছু ছবি লাগিয়ে দেওয়া হয়েছে যে এদের ওয়ান্টেড, এদের চিহ্নিত করে আপনাদের কাছে যদি কোনো খবর থাকে এদের সম্পর্কে জানান। আপনি দেখেছেন বোধহয় পুলিশ কমিশনারের, কলকাতা পুলিশের টুইট। পুলিশ যদি আজকে লাল দাগ দিয়ে যদি বলে দে আর ওয়ান্টেড, জানলে আমাদের জানান, তাহলে তাদের জন্য কটা রেড হয়েছে, কটা জিডিতে লেখা আছে, তাদেরকে আজকে হুলিয়া জারি করা হয়েছে কিনা, তাদেরকে অ্যারেস্ট অফ ওয়ারেন্ট হয়েছে কিনা, না পাওয়া গেলে WPA প্রোক্লামেশন অ্যাটাচমেন্ট করা হয়েছে কিনা আপনি জানুন। যদি হ্যাঁ করতে পারে তাহলে আপনি বলবো যে 1000 থ্যাঙ্কস জানাই পুলিশকে। অবশ্যই আপনি আমাকে যুক্তি দিন। এখন কিছু আছে যারা পেইড স্পিকার, যে তোমরা এই কথাগুলো বলবে, এটা রটিয়ে দেবে, ফিরে এসে যদি ভালো হয় তাহলে 1000 টাকা করে নাও, 2000 টাকা করে নাও। আমার যেটা মনে হচ্ছে এগুলো সাধারণ মানুষ বলছে। আর আপনি যদি আমাকে বলেন ইনভেস্টিগেশনের পারপাসে, আমি মনে করে থাকি এটা হচ্ছে কি প্রি প্ল্যান্ড, আজকে একটা কনস্পিরেসি করা হয়েছে যাতে ডাক্তারদের যে আন্দোলনটা, এই নারীদের যে আন্দোলনটা, এই আন্দোলনটাকে সুইচ ওভার করিয়ে আজকে কিন্তু মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য এই কনস্পিরেসিটা করা হয়েছে। এটা ইটস মাই পার্সোনাল অপিনিয়ন। আপনি যেমন না এইটা আপনি যে এটা আপনার কেন এটা মাথায় এলো, আপনার কিসের পরিপ্রেক্ষিতে? আপনার তো একটা সমস্ত কথার মধ্যে একটা যুক্তি থাকে সবসময়, একটা আপনি যখন অনুমান করেন তার পেছনে একটা লজিক থাকে। আপনি সবসময়, আমি দেখেছি যখন কথা বলেন, আমি লজিকটা আপনাকে খুব সুন্দরভাবে বলছি। আমি সুন্দরবন এলাকায় চাকরি করেছি। সুন্দরবনে মধু আনতে গিয়ে যখন নাকি বাঘ কোনো নারীকে কামড়া মারে, তার ডেড বডিটা তোলার সিস্টেম, পোস্টমর্টম করার কিন্তু কতগুলো নিয়ম আছে। কেন এই পোস্টমর্টম প্রমাণ করতে হয় যে বাঘের দ্বারাই মারা গেছে। আপনি বলুন যে মেয়েটা মারা গেছে তার পোস্টমর্টম আসার আগে কি করে বললো যে কমিটেড সুইসাইড? 1। 2 নম্বর, তুমি শ্রোথাল যেটা করেছিল, সেই শ্রোথাল তো তার, আমি আবার সেদিনও বলেছি, আবার বলছি যে 174 শ্রোথাল এভাবে হয় না। কারণ কি, তার মা বাবা প্যারেন্টসরা সোদপুরে থাকে, কেন ওয়েট করলো না, কেন তাড়াহুড়া করলো?
কেন আজকে আনিস খানের সময় যে রিপোর্টটা হয়েছিল দেখেন যে ডিসেন্টার মানে ডেড বডি আবার তোলা হলো, আবার নতুন করে মা বাবাকে তোলা হলো, মা বাবাকে আনা হলো। আজকে সেই এক্সপেরিয়েন্স থেকে পর্যন্ত কেন দেখুন আনিস খানের ঘটনাতে কিন্তু সিভিক পুলিশ, এখানেও দেখুন সিভিক পুলিশ। অতএব আমি মনে করি যে যে তাড়াহুড়া করেছে এবং তাড়াহুড়ো করে যে সমস্ত কাণ্ডগুলো করেছে, দিস ইজ ক্রিস্টাল ক্লিয়ার। being the people of modern democratic country, being the police officer experience gather করে আমি আপনাকে বলছি এটা হচ্ছে এভিডেন্সকে নষ্ট করে দেওয়ার জন্য একটা ঘৃণ্য চক্রান্ত। এবং শুধু তাই নয়, ওই যে নষ্ট অসভ্য বর্বর লোকটা যাকে নাকি আজকে হাইকোর্ট পর্যন্ত বলেছে যে রেজিগনেশন দেওয়ার পরে হি ইজ ক্রাউন্ড অন প্রমোশন টু দ্য র্যাঙ্ক অফ এগেইন প্রিন্সিপাল অফ ন্যাশনাল মেডিকেল কলেজ। এত বড় একটা ঘৃণ্য চক্রান্ত। আজকে আপনি হাইকোর্ট যাকে রিমার্ক পাস করছে লং লিভে যাও, আজকে ওই ভদ্রলোক মুখ দেখায় কি করে সুব্রত বাবু, তার পরিবারের কাছে মুখ দেখায় কি করে? আবার শুনলাম কালকে তার ওয়াইফকে 14 দিন বাচ্চা আছে তাকে পর্যন্ত লাথি মেরেছে। এলাকার মানুষ তার এগেইনস্টে কি বিদ্রুপ করছে, অথচ আমাদের কিন্তু মুখ্যমন্ত্রী বা বলুন যাই বলুন ওনাকে হয়তো ভুল রিপ্রেজেন্ট করা হচ্ছে, কিন্তু আমি মনে করি যে এটা সম্পূর্ণ মানে ওনার আজকে সম্পূর্ণ ব্যর্থতা। আমি মনে করি যে আজকে একটা রেস্টরুম থাকবে না, মেয়েগুলো কাজ করবে কোথায়? সিসিটিভি থাকবে না। আজকে চাবিটাকে আপনি আমাকে বলুন তো, আমি শুনলাম কালকে একজন বলছে চাবিকে নিয়েছে ওখান থেকে, চাবি কোনো যাকে দেওয়া হয় ওখান থেকে ডাক্তার ছাড়া নার্সরা নিতে পারে না। তাহলে ইজিলি তো জানা যায় ইন্টারোগেশন করে চাবিটা কে নিয়েছে। হি ইজ রুট কি করে ওপেন করেছে, এবং মনে হচ্ছে যে এটা ব্রেকিং ওপেন দ্য প্যাডলক অফ ইমার্জেন্সি গেট নয়। তাহলে তালাটা খুলেছে, তালাটা খুলে ঢুকলো কি করে? এখানে বলছে যে একজন ডাক্তার যিনি আছেন সে বলছে যে আজকে চাবিটা কে নিয়েছে ওটাতেই প্রমাণ পাওয়া যায়। আমার যদি ইচ্ছা না থাকে, আমি যদি ইনভেস্টিগেশন করে সত্য জিনিসটাকে না জানতে চাই, আমি যদি ইচ্ছা করে যদি যে অ্যাকিউজড এই আজকে যে মানে আমি বলছি সন্দীপ ঘোষ, আপনি খোঁজ দিন যে এই ভদ্রলোক, আমি আবার ভুল বলে ফেলেছি, ভদ্রলোক এই হচ্ছে কি নষ্ট জানোয়ার বলবো, জানোয়ার, তাও জানোয়াররা ভুল লজ্জা পাবে যে আজকে 4 বছর ধরে যেভাবে অর্থ উপার্জন করছে সুব্রত বাবু। আমি আপনাকে বলছি গভর্নমেন্ট যদি চায় অ্যান্টি কারাপশন সেল থেকে ও এই 4 বছর থেকে কত টাকা করেছে, কত সম্পত্তি করেছে, এবং সেটা কনফিসকেটেড করুক, সেটা কনফিসকেটেড করুন। প্রত্যেক বছর প্রত্যেক মাসে কত টাকা বেতন পায় আর এত সম্পত্তি কোথা থেকে পেল, তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে ডকুমেন্টস থেকে শুরু করে ইনকাম ট্যাক্স কত টাকা দেয় দেখে আজকে শুরু করুক। এবং এটা ইডিও যাবে, যদি করে আমার মনে হচ্ছে সিবিআই নয়, এটা কিন্তু ইডিতেও যাবে, পিএমএলএ অ্যাক্টেও যাবে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট এটাতেও যাবে। অতএব এই ক্ষেত্রে আমি আবার আপনাকে বলছি যে সরকারের আজকে মুখ পুড়িয়ে দিয়েছে এই ভদ্রলোক। আমি বিশ্বাস করি না যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী জেনে শুনে করেছে, কিন্তু ওনাকে আজকে যারা ভুল রিপ্রেজেন্ট করছে পুলিশে, আজকে আপনি জানেন যে আমাদের রিপোর্ট গুলো মুখ্যমন্ত্রীর কাছে যায় হোম সেক্রেটারি মারফত, সকালবেলা 8টা 8:30টার সময় অল রিপোর্ট তার কাছে চলে যায়। 3টে জায়গা থেকে যায়, একটা হচ্ছে গিয়ে পলিটিক্যাল লিডার যায়, একটা যে পুলিশের থেকে যায়, একটা হচ্ছে হোম সেক্রেটারি থেকে, 3টে গুলি পড়তে হয়। এই খবরগুলো কেউ দিচ্ছে না যে ভদ্রলোক দিনের পর দিন কত অত্যাচার করছে। এই ভদ্রলোক আজকে এমডি পয়সে যদি আজকে 10 লক্ষ টাকা না দেয় 25% তাকে দিতে হবে, এবং বাকি 75% চলে যাচ্ছে হাই কমেন্ট। আরে ভাই, চতুর্দিকে হাই কমেন্ট বলছে, হাই কমেন্টটা কে? তদন্ত করুক, এতদিন লাগে? হাইকোর্টে আজকে ইডিতে এত তথ্য পেয়েছে, মূল আসামিকে তারা অ্যারেস্ট করতে ভয় পাচ্ছে। আমার মনে হয় আবার আপনাকে বলি, গতকালকে যে স্বতঃস্ফূর্ত মানুষের আজকে বিস্ফোরিত চোখ দেখেছি, চোখ যেভাবে নাকি রক্তচক্ষু করে নারীরা চোখ দেখিয়েছে কালকে, যে এটা কিন্তু বাংলাদেশের সাথে, আমি বলবো না, বাংলাদেশে আমার রিলেটিভরা থাকে, সুব্রত বাবু শুনে নিন। আমি জিজ্ঞাসা করেছিলাম যে এখন আমেরিকায় আছে, বলছে তুমি একটু খোঁজ নিয়ে জানাও তো যে একটা থানাতে 13 জনকে আজকে পিটিয়ে মেরে দিল কেন? 13 জন কি অপরাধী? ও বলছে ওখানে একজন সাব ইন্সপেক্টর আছে, আরেকজন আছে, ও হচ্ছে গিয়ে যা খুশি হবে তাকে গুলি করে মেরে দিল। এটা হচ্ছে বহিঃপ্রকাশ, মানে বাদ বাকি যে 11 জন ওই অপদার্থের জন্য 11 জনকে মেরে দিয়েছে। এটা হচ্ছে গিয়ে দেখবেন প্রাকৃতিক দুর্যোগ, যেটা কেরালাতে হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, এটা যেমন ঠেকাতে পারে না, অদ্ভুত ভালো ঠেকাতে পারে না। যতই তুমি পুলিশ নামাও, যতই তুমি আজকে মিলিটারি নামাও, মানুষ যদি আজকে জেগে ওঠে, দিনের পর দিন ড্রপস অফ ওয়াটার মেক এন ওশেন, আদারওয়াইজ ওশেন উড হ্যাভ বিন পুয়ারার ফর ওয়ান্ট অফ দ্যাট ড্রপ।
বিন্দু বিন্দু জলে আজকে সাগরের সৃষ্টি হচ্ছে চতুর্দিকে। ভোট থেকে শুরু করে দেখুন, আজকে দুর্নীতি থেকে শুরু করুন, সমস্ত মানুষ যে আজকে রেশন থেকে শুরু করুন, আজকে কয়লা থেকে শুরু করুন, চতুর্দিক থেকে মানুষ যে আজকে ক্ষোভে জ্বলছে, এই ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ আপনি বলতে পারেন। মানে কারগিল যে আন্দোলনটা আপনি বলছেন, এই আন্দোলনটা এই এরকম ভাবে যেভাবে কালকে আন্দোলনকে থামানোর জন্য যে আপনি বলছেন এটা পরিকল্পিতভাবে একটা চক্রান্ত করা হয়েছে, সেভাবে থামানো যাবে বলে আপনি মনে করছেন না? না, কখনো হবে না। আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। অঞ্চলে, কোনো অঞ্চলে যদি আজকে লঘু হয়ে বাতাস সরে যায় পাশে, ফাঁকা জায়গাটা কিন্তু হু হু করে যখন হাওয়া ঢোকে, সেটাকে অনেকে বলে সুনামি, অনেকে বলে ঝড়। সেই ঝড় কিন্তু প্লাবিত হয়ে যায়। আজকে জনগণ যদি আজকে ঘুমে অচৈতন্য হয়ে থাকে বা ঘুম পাড়িয়ে অচৈতন্য করে রাখে, প্রশাসন কিন্তু তখন শিথিল হয়ে যায়। এবং এটা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে কিন্তু জনগণকে ঠেকানো খুব মুশকিল। কারণ মাতৃজাতি, এই মাতৃজাতিকে তোমরা অপমান করেছো। এই মায়েরা যেভাবে জেগে উঠেছে, কলেজের স্টুডেন্টরা যেভাবে জেগে উঠেছে, আমি কালকে দেখছিলাম যে কলেজের স্টুডেন্ট মেয়েগুলো যেভাবে জেগে উঠেছে, তারা অনেকেই শাসক দলের। আজকে তুমি যত কাজে আজকে রিজেক্ট করে দাও, তাড়িয়ে দাও, পারবে না। কারণ এটা কিন্তু আজকে সুনামি হচ্ছে, ডোর টু ডোর, বাড়িতে বাড়িতে। আজকে আমি একটা বাড়িতে গিয়েছিলাম, খুব বেশি না, আজকে একটা মাল্টি স্টেট বিল্ডিং এ 50-60 জন স্বাধীনতা উদযাপন করছে। ওখানে আজকে দেখছি প্রত্যেকজন যদি 50 জন থাকে, তার মধ্যে 30 থেকে 50 জনের বুকের মধ্যে লেখা আছে উই ওয়ান্ট জাস্টিস। তা আমি জিজ্ঞাসা করেছিলাম যে আজকে 38 বছর স্বাধীনতার মধ্যে, বলে এই স্বাধীনতা, এই স্বাধীনতা, আমরা এই স্বাধীনতা চেয়েছি। নারীদের যেভাবে অত্যাচার করছে, নারীদের যেভাবে মেরে দিচ্ছে, যেভাবে আজকে মার্ডার কেসকে আজকে ইউটি কেস করে দিচ্ছে, মার্ডার কেসকে ইউটি কেস, আনন্যাচারাল ডেথ বলছে, এই স্বাধীনতা আমরা চাইনি। ছি 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 ছি, সুব্রত বাবু, সত্যি বলছি, আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা মনে পড়ে আমি শেষ করছি। আমি লন্ডনে গিয়েছিলাম, লন্ডনে ব্রিস্টল ইউনিভার্সিটিতে আমাকে একজন আফ্রিকার ছেলে জিজ্ঞাসা করেছিল যে উই ডু কনসিডার the Indian national father Mahatma Gandhi, but why not you declaring the father of Indian revolution is Netaji Subhash Chandra Bose? সে আজকে ঝাঁসি বাহিনী তৈরি করেছিল নারীদের দিয়ে, সেই নারীরা রক্ত দিয়ে লিখে দিয়েছিল যে আমরা স্বাধীনতার জন্য যুদ্ধে চাই। এই নারীটি আজকে কি করছে? এ তো নারী, এ তো মাতৃজাতি। তাহলে তুমি আজকে চিন্তা করলে না? আর আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে মহিলা, নারী। আজকে চিন্তা করতে হবে না? মনে পড়ে আপনার নদিয়া সেই ডিফেন্ডার মেয়েটাকে নিয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী রাইটার্সের অভিযানের কথা কি অত্যাচার করেছিল। আজকে একের পর এক নারীদের অত্যাচার হচ্ছে, একের পর আজকে রেপ হয়ে যাচ্ছে, আজকে একটা কেস করে দিচ্ছে, অ্যারেস্ট হয়ে যাচ্ছে। হোয়াট ইজ দ্য রেজাল্ট? ইট ইজ অ্যান আয়রনি অফ ফেট। এটা আমাদের দুর্ভাগ্য যে তদন্ত করার নামে এক সংখ্যক পুলিশ অফিসার যেভাবে তদন্ত করছে, ভয়ঙ্কর পরিস্থিতি আজকে। আমি যদি সুযোগ দেন আর 1 মিনিট কথা বলি। হ্যাঁ, নিশ্চয়ই। সেটা হচ্ছে সন্দেশখালীতে ভাঙিপাড়াতে 143টা ভোট বেশি পেয়েছিল বলে সেই গ্রামটা ম্যাশ করেছিল কে? আন্ডার দ্য লিডারশিপ অফ শাহজাহান। আমি বলছি কেন, আমি সেখানে গিয়েছিলাম 6/8, আমি বলেছি 6/8/2019। দেখুন, তার কদিন পরে 8 তারিখে 3 জনকে খুন করেছিল শাহজাহান। এবং কি সুন্দর স্টেট গভর্নমেন্ট কি সুন্দর করেছে, সিআইডি তে কেসটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, সিআইডি নিয়ে নিয়েছে। আপনি জানেন সুব্রত বাবু, আপনি জানেন কি সেই সিআইডি কেসটা নিয়ে চার্জশিট দিল, সেই শাহজাহানের আদার্স বাদ দিয়ে দিল। হাইকোর্টে জনস্বার্থ মামলা হওয়ার পরে যখন হাইকোর্ট জানতে চাইলো, এই সিআইডি, আজকে আমি আপনাকে বলছি, এই সিআইডি আজকে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে তার মধ্যে আজকে চার্জশিটে শাহজাহানের নামটা ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আরে ভাই, হাইকোর্টের বিচারপতিরা কি আজকে মাচায় উঠে বক্তব্য রাখে? ওরা বলে দিয়েছে আগের সিডিতে কোন এভিডেন্স পেয়েছিলে যার জন্য শাহজাহানকে তোমরা অ্যাকুইটেড করেছো, বাদ দিয়েছিলে, সেইটা আর প্রেজেন্ট সিডিটা দাও। আজকে সিআইডি বিপদে পড়ে। আবার এই সিআইডি দেখুন বাংলাদেশের এমপি কে নিয়ে কি অসাধারণ কাজ করেছে। তার মানে কি? ইনস্ট্রাকশন দিচ্ছে এটাকে। ইনস্ট্রাকশন মুখ্যমন্ত্রী না দিলে, এই যে সাধারণ মানুষ বলছে, দুটো জিনিস বলছে, মুখ্যমন্ত্রী না দিলে তদন্ত হবে না, আর মুখ্যমন্ত্রী সিগন্যাল না পেলে আজকে ভালো তদন্ত হবে। হোয়াট ইজ দিস? এটা তো তদন্ত নয়, এটা সাধারণ মানুষকে আজকে বলছে। কত জনপ্রিয়তা নিয়ে আজকে মুখ্যমন্ত্রী এখানে এসেছেন। আজকে যে নদীর পাড়ের মতো ভাঙন ধরা হয়েছে, ওনাকে কি কেউ ইনফরমেশনটা দিচ্ছে না? আমার মনে হচ্ছে এই যে তদন্তটা, কালকে যে ঘটনা, নক্কারজনক ঘটনা হয়েছে, এই ঘটনা কিন্তু আজকে সঠিকভাবে যদি তদন্ত না হয়, তাহলে কিন্তু গেট রেডি টু ফিল দ্য কনসিকোয়েন্সেস পলিটিক্যাল লিডার্স। আগামী দিনে কিন্তু জনগণ তার বিচার চাই।
খুব ভালো বললেন অরিন্দম দা, আপনাকে আমাদের সমস্ত দর্শকের পক্ষে থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারাও যারা এই অনুষ্ঠানটা দেখলেন, অরিন্দম দার কথা শুনলেন, তাদের আমি অনুরোধ করব যে আপনারা সমস্ত আপনাদের মনের যে ভাবনা, আপনাদের যে কথা ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে, সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে ফেলুন। এবং সেই সঙ্গে আপনারা আমাদের চ্যানেলটিকে আরও বেশি করে যাতে আমরা উৎসাহ পাই কাজে, সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই নোটিফিকেশন বেলটি আপনারা চালু করে রাখবেন। আপনাদের সবাইকে আবারও নমস্কার।